তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা চলমান নানা ঘটনার তথ্য বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আইনের শাসন ও ন্যায় বিচারের জন্য বিচার বিভাগের স্বাধীনতার কোনো বিকল্প নাই। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আইনের শাসন কতটা দেখা যাচ্ছে, বিচার বিভাগের স্বাধীনতা কতটা নিশ্চিত হয়েছে এবং বহুবিধ সংস্কার প্রক্রিয়ার মধ্যে বিচার বিভাগের সংস্কার কতটা গুরুত্ব পাচ্ছে, এসব নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় দেশে আইনের শাসন কত দূর। আজকের বিষয় নিয়ে আলোচনার জন্য এর মধ্যে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাসনা ইমাম। ব্যারিস্টার রাসনা ইমাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের আরও একজন অতিথি ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, যিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। কিছুক্ষণের মধ্যে তিনি এসে আমাদের মধ্যে হাজির হবেন। গ্লোবাল টেলিভিশনের পাশাপাশি এই অনুষ্ঠানটি আপনারা একযোগে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও। আমরা আলোচনাটা শুরু করবো ব্যারিস্টার রাসনা ইমাম আপনাকে দিয়ে। প্রধান বিচারপতি বেশ কয়েকবারই একটি কথা বলেছেন, সেটি হচ্ছে বিচার বিভাগ স্বাধীন না হলে কোনো খাতের সংস্কারই স্থায়ী হবে না। তার মানে বিচার বিভাগের সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, এটাই সকল সংস্কারের কেন্দ্র। এবং বিচার বিভাগ যদি সঠিক সংস্কারের মধ্য দিয়ে স্বাধীনভাবে কাজ করতে না পারে, নির্বাহী বিভাগ থেকে বা আইন বিভাগ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে কাজ করতে না পারে, তার জন্য যা যা সমর্থনের কথা আমরা জানি, আলাদা সচিবালয় থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া, আরও অনেক কথাবার্তা আছে। অভ্যুত্থান পরবর্তী বিচার বিভাগের সংস্কার নিয়ে একটি কমিশনও হয়েছে এবং সেই কমিশনও অনেকগুলো সুপারিশ দিয়েছে। সব কিছু মিলিয়ে আপনি সর্বোচ্চ আদালতে আইনজীবী হিসেবে যখন কাজ করছেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসনের যে চিত্র, সেটা কেমন দেখছেন? জি, ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন। আমাদের প্রধান বিচারপতি যে বক্তব্যটা রেখেছেন, এটা অ্যাকচুয়ালি মানে অ্যাবসোলুটলি অন পয়েন্ট। কারণ হচ্ছে গিয়ে আমরা ইংরেজিতে একটা কথা বলি যে দ্য লাস্ট হোপ অফ দ্য কমন ম্যান, যে সাধারণ মানুষের আস্থা, আশা, ভরসা, সেটার সবচেয়ে শেষ জায়গাটা কিন্তু বিচার বিভাগ। এবং বিচার বিভাগকে যদি আমরা সংস্কার করতে না পারি, বিচার বিভাগকে যদি আমরা স্বাধীন করতে না পারি, তাহলে আমার মনে হয় পুরো আইনের শাসন প্রতিষ্ঠিত করা তো সম্ভবই হবে না। এবং আইনের শাসনই যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে তো গণতন্ত্রও সম্ভব হবে না। সো এটা বলতে পারেন যে একদম সেন্টার, যেটাকে আমাদের ঠিক করতেই হবে। এবং গণ অভ্যুত্থানের পরবর্তীকালে আমরা দেখেছি যে সংস্কারের কথা তো অনেক হয়েছে এবং বিচার বিভাগে কিন্তু সংস্কারগুলোর যে যাত্রাটা, ওটা সবচেয়ে আগে শুরু হতে অ্যাটলিস্ট আমি দেখেছি। যেরকম আপনি কয়েকটা তো অলরেডি মেনশন করলেন যে একটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে, তারা ডিটেইলড একটা প্রতিবেদন দিয়েছে, প্রতিবেদনটা দেখারও সুযোগ আমার হয়েছে। সেখানে বেশ সুচিন্তিত অনেকগুলো প্রস্তাব এসেছে। তার মধ্যে হয়তো সবগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে না, বাট ইম্পর্টেন্টগুলো ডেফিনেটলি বাস্তবায়ন করা সম্ভব হবে যদি রাজনৈতিক সদিচ্ছে থেকে থাকে, যেটা আমরা আশা করছি যে এই সরকারের আছে। এবং কিছু কিছু লক্ষণ তো আমরা দেখতে পাচ্ছি। ধরেন যেরকম অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, যে সুপ্রিম জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্টের প্রসেসটা পুরোপুরি আগে ইনফ্লুয়েন্স ছিল, নির্বাহী বিভাগ থেকেই সিদ্ধান্তগুলো নেওয়া হতো আনফর্চুনেটলি, যেটা হওয়ার কথা না। কিন্তু তাই আমরা দেখে এসেছি, অ্যাটলিস্ট গত 15 বছরে তো আমি নিজেই এগুলো দেখেছি, যে দলীয় স্বার্থের কারণে সরকারের সাথে যাদের অ্যাফিলিয়েন্স বা অ্যালায়েন্স আছে, ওনাদেরকে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে, মেরিট বা মেধার কারণে হচ্ছিল না। সো সেটা বন্ধ করার জন্য একটা উদ্যোগ কিন্তু অলরেডি নেওয়া হয়েছে, একটা অধ্যাদেশ জারি করা হয়েছে, আপনি হয়তো জানেন সেটার ব্যাপারে, যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করার জন্য একটা আলাদা কাউন্সিল গঠন করার কথা এই অধ্যাদেশে বলা আছে। কাউন্সিলের কম্পোজিশনের কথাও বলা আছে। কিন্তু এই অধ্যাদেশটা এখন চ্যালেঞ্জ করা হয়েছে, রিট মামলা দায়ের করা হয়েছে, হাইকোর্টে এটা বিচারাধীন আছে কিছু কিছু কারণে, সেগুলো ডিটেলসে আমি না গেলাম। বাট এই অধ্যাদেশের মূল উদ্দেশ্যটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের প্রসেসটাকে নির্বাহী বিভাগের হাত থেকে নিয়ে আসা। অ্যাপয়েন্টমেন্টের প্রসেস একটা ইন্ডিপেন্ডেন্ট বডি অ্যাপয়েন্ট করবে, মেধা হবে সবচেয়ে বড়
কোয়ালিফিকেশন অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশনগুলোরও একটা তালিকা দেয়া আছে এই অর্ডিন্যান্সে। সো এটা একটা বড় পদক্ষেপ। একটু ইন্টারাপ্ট করি। জি। অভ্যুত্থান পরবর্তী যেই বিচারপতিদের নিয়োগ করা হয়েছে সেটি কি এই নতুন প্রক্রিয়া, নতুন নীতিমালা অনুযায়ী? জি না, তখনও এই অধ্যাদেশটা জারি করা হয়নি। তো সেটা নতুন প্রক্রিয়ায় ছিল না, এই অধ্যাদেশটা পরে জারি করা হয়েছে। সো আগামীতে যে বিচারকদের নিয়োগ করা হবে তাদের আগের পদ্ধতিতে নিয়োগ যাদের করা হয়েছে এটা নতুন স্ট্যান্ডার্ড যেটাতে যেতে চাচ্ছে বিচার বিভাগ, তার সাথে কি ম্যাচ করছে? জি, এটা আসলে একটু সময়ের ব্যাপার, কারণ এখনো তো ওনারা তো জাস্ট অ্যাপয়েন্টেড হয়েছে কিছুদিন আগে। তো এখনো বলাটা উচিত হবে না যে এটা কি আগের মতনই আগের কনসিডারেশনসই হয়েছে কিনা, কারণ এখন তো আগের কনসিডারেশন ঠিক হওয়ারও কারণ কোনো রাজনৈতিক সরকার আমাদের এখন নেই। সো আগের কনসিডারেশনে হচ্ছে কিনা, তো বাস্তবতা হচ্ছে বর্তমান সরকারও বিভিন্ন রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত। জি, কিছু দূর তো হচ্ছে, বাট আপনি যদি সব রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত হন তাহলে তো আপনি মোটামুটি সবারই ওপিনিয়ন দিচ্ছেন, একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ আছে। এবং কিন্তু এই অধ্যাদেশে কিন্তু অ্যাপ্লিকেশনের কথা বলা আছে। এই প্রসেসটা কিন্তু কখনো ছিল না যে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কখনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে হবে না। এখন যদি আমি ধরেন যদি জজ হতে চাই সেক্ষেত্রে আমি অ্যাপ্লাই করব, এই অধ্যাদেশের প্রক্রিয়া ফলো করে ওই কাউন্সিল সিদ্ধান্ত নেবে যে আমার অ্যাপয়েন্টমেন্ট হওয়া উচিত কি না। তো কাউন্সিলে যারা থাকবেন তাদের মনোনয়ন কিভাবে হবে? কাউন্সিলে কারা কারা থাকবেন এটা অধ্যাদেশে বলা আছে। পদাধিকার বলে, হ্যাঁ হ্যাঁ, পদাধিকার বলে, বেশিরভাগই পদাধিকার বলেই। তো সেটাও বলা আছে, কিন্তু অধ্যাদেশটা কিন্তু এখন আন্ডার চ্যালেঞ্জ। রিট মামলা দায়ের করা হয়েছে, এটা হাইকোর্টে বিচারাধীন। তো এটা একটা তারা কি এই বেটার অপশনটা চান না? তারা চ্যালেঞ্জ করেছেন কারণ তাদের মনে হয় কিছু প্রভিশন এই অধ্যাদেশের আমাদের সংবিধানের পরিপন্থী। আমি পুরোপুরি সেই রিট পিটিশনটা দেখার সুযোগ হয়নি, তো সেই ব্যাপারটা এখন বিচারাধীন যেহেতু আমি সেই ব্যাপারে কোনো মন্তব্য করাটা হয়তো উচিত হবে না। আমি পরের পয়েন্টটাতে চলে যেতে চাইছি যে আরেকটা ইম্পর্টেন্ট এরিয়া হচ্ছে রিমুভেলের প্রক্রিয়াটা। আপনি হয়তো জানেন এটা নিয়ে তো অনেক কন্ট্রোভার্সি হয়েছে। এই কারণে আমাদের আরেকজন সাবেক প্রধান বিচারপতিকে জোরপূর্বক রেজিগনেশন দেওয়া হয়েছে, দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। সেটা হচ্ছে 16th অ্যামেন্ডমেন্ট, যে আওয়ামী লীগ সরকার 16th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে জাজ সাহেবদের সরানোর ক্ষমতাটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে পার্লামেন্টে নিয়ে গেছিল। কিন্তু একসময় ছিল তো পার্লামেন্টের হাতে। জি, কিন্তু সেটা তো তাহলে সেপারেশন ঠিক হচ্ছে না, কারণ তার অর্থই হচ্ছে যে আইনসভা এবং নির্বাহী বিভাগ দুটোরই প্রভাব থাকছে এই বিচারপতি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। সো এটাকে আমাদের সেপারেট করতে হলে অ্যাপয়েন্টমেন্ট এবং রিমুভাল দুটোকেই সেপারেট করতে হবে নির্বাহী বিভাগ থেকে, পার্লামেন্ট থেকে। সো এই সেপারেশনটা তো 16th অ্যামেন্ডমেন্টের রায় হয়েছে, ওটাকে বাতিল করে সেটাকে আবার আওয়ামী লীগ সরকার রিভিউ করেছেন। এই রিভিউটাও নিষ্পত্তি হয়ে গেছে এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কিন্তু রিভাইভ করা হয়েছে এবং তারা এখন তাদের কার্যক্রম করে যাচ্ছে। সেটা হচ্ছে গিয়ে কিছু ইনকোয়ারি চলছে, বাদ দেওয়ার বিষয়। কিন্তু বিচার বিভাগ স্বাধীনভাবে চলার জন্য তার যে আর্থিক সহায়তা, সচিবালয়, জনবল এবং অন্যান্য যত রকমের সাপোর্টস আছে সেগুলো প্রাপ্তির ক্ষেত্রে এই সংস্কার প্রক্রিয়ায় কি কি বিধান? সেগুলো প্রাপ্তির ক্ষেত্রে এখানে প্রস্তাব করেছে এবং প্রধান বিচারপতিও বলেছেন যে আমাদের একটা পৃথক সচিবালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভভাবে যদি আমি স্বাধীন না হই সেক্ষেত্রে কিন্তু আমার স্বাধীনতা হস্তক্ষেপ করা হবেই। ধরেন ফাইন্যান্সিয়াল যদি ইন্ডিপেন্ডেন্স না থাকে, প্রতিটা অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে যদি আমার মন্ত্রণালয় থেকে পারমিশন নিতে হয় তাহলে তো ঠিক মানে ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস আমি স্বাধীন নয়। সো সে ব্যাপারেও কথাবার্তা চলছে। আমার জানা মতে একটা ড্রাফট, একটা খসড়া অধ্যাদেশও তৈরি করা হয়েছে। সো আশা করছি সেটাও আমরা দেখতে পারবো। তো বিচার বিভাগ নিয়ে কিন্তু বেশ কয়েকটা সংস্কারের যাত্রাটা শুরু হয়ে গেছে। এখন কত দূর হতে পারবে এবং কত দূর টিকে থাকতে পারবে সেটা ডিপেন্ড করবে সরকারের সদিচ্ছের উপরে। শুধু এই সরকার না, আমাদের পরবর্তীতে নির্বাচিত যে সরকার আসবে তাদেরও কতদূর সদ ইচ্ছে আছে এই ব্যাপারে, তার উপরে নির্ভর করবে। এবং আরেকটা কথা বলাটা উচিত যে প্রতিষ্ঠানগুলো অনেকভাবে ড্যামেজড, ইফ নট ডিস্ট্রয়েড হয়ে গেছে 15 বছর ধরে, সেগুলো বিল্ড আপ করতে তো সময় লাগবে, সেটা ওভারনাইট হবে না। তাহলে এই সেপারেশনের কাজটা তো আমরা জানি মাজদার হোসেনের মামলার ফলাফল হিসেবে পাওয়া হয়েছিল, যেটি 2009 সালে আমি যদি ভুলে না যাই, কিন্তু এরপরে বাস্তবায়নে অনেক বছর লেগে গেল।
সেই বাস্তবায়নের ক্ষেত্রে তো নির্বাহী বিভাগ বা নির্দিষ্ট করে বলতে গেলে আইন মন্ত্রণালয়, আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ভূমিকা অনেক বেশি। এখন যে প্রসেসটা আগাচ্ছে, প্রধান বিচারপতি বলেছে সচিবালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে। চট্টগ্রামে একটি সেমিনারে তিনি কথা বলেছেন। সেক্ষেত্রে নিশ্চয়ই বর্তমান নির্বাহী বিভাগ, প্রশাসন, টু বি স্পেসিফিক আইন মন্ত্রণালয় সেই সহযোগিতাগুলো নিশ্চয়ই দিয়ে যাচ্ছে। জি, সেই সহযোগিতা না দিলে তো এতটুকু আসাও এত দ্রুত সময় সম্ভব হতো না। সো সেই সহযোগিতা তো পাচ্ছি আমরা। তাছাড়া একটা জিনিস হয়তো গণনায় রাখা উচিত, যেটা আমার মনে হয় অ্যাজ এ প্র্যাকটিস না, কারণ আমরা তো ডে ইন ডে আউট আদালতে যাচ্ছি, মামলা করছি। সো যেই সংস্কারগুলোই হচ্ছে বা যেগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, আমাদের একটা ধারণা আছে কি ধরনের প্রভাব ফেলতে পারে একটা আইনজীবীর জীবনে বা একজন লিটিগেন্টের জীবনে। সেখানে আমি একটা জিনিস বলবো যে হ্যাঁ, বিচার বিভাগ ক্লেনজিংয়ের কথাবার্তা হচ্ছিল, যে পলিটিক্যাল কারণে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদেরকে বিচার বিভাগ থেকে সরানো উচিত। হ্যাঁ, ক্লেনজিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু ক্লেনজিংটা করার সময় আমাদের মাথায় রাখতে হবে ইনস্টিটিউশনাল কন্টিনিউটি অ্যাজ ওয়েল। কারণ আমি যদি হঠাৎ করে 50% সরিয়ে দিই, তাহলে তো বিচার বিভাগ চালানো সম্ভব হবে না। আমাদের তো কোলোসাল ব্যাকলগ অফ কেসেসও আছে। সো একটা ব্যালেন্স স্ট্রাইক করতে হবে। হ্যাঁ, কড়া নজরদারি হয়তো করতে হবে, এবং আমাদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের একটা রুলসও ফ্রেম করতে হবে যে ওনারা যখন এনকোয়ারি করেন, ওনারা কি রুলস, কি পদ্ধতিতে এনকোয়ারি করছেন, সেখানেও কিন্তু কিছু দূর ট্রান্সপারেন্সি আনতে হবে। এখনও আমার জানা মতে কোনো রুল ফ্রেমিং হয়নি। সো অ্যাভিনিউটা খোলা রাখতে হবে যে কোনো বিচারপতির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তাহলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে যাতে সহজেই পাঠানো যায়, এবং পাঠানোর পরে ওনারা যাতে একটা ট্রান্সপ্যারেন্ট ম্যানারে এনকোয়ারিটা করতে পারেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম সবাইকে সরিয়ে দিলে তো সমস্যা, তাহলে তো বিচার বিভাগ চালানো সম্ভব হবে না। ফিরবো আপনার কাছে। এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম। অসীমদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম সামগ্রিকভাবে বিচার বিভাগের সংস্কার, অভ্যুত্থান পরবর্তী বিচার বিভাগের বাস্তবতা, দেশে আইনের শাসন, আইনের প্রয়োগ, জননিরাপত্তা, এসব কিছু নিয়ে আমরা আজকের একটি ঘটনা সম্পর্কে একটা প্রতিবেদন দেখব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক এবং শিক্ষার্থীরা আজকে ছাত্রদের আবাসন সহ 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করছিল। পুলিশ তাদেরকে আটকে দিয়েছে, তাদের উপরে হামলা করেছে, লাঠিপেটা করেছে, কাঁদানি গ্যাস ছুড়েছে, সাউন্ড গ্রেনেড ছুড়েছে, জল কামান ব্যবহার করেছে, এবং এই ঘটনায় 36 জন আহত হয়েছে। আমরা এই বিষয়ে একটা প্রতিবেদন দেখে আমরা আলোচনাটি ফিরব। আবাসন ভাতা, বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন সহ 3 দফা দাবিতে বুধবার বেলা 12:30টার দিকে লং মার্চ টু যমুনা কর্মসূচি সফল করতে রাজপথে নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। লং মার্চটি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা আসার আগেই কাকরাইল মসজিদের সামনে বাধা দেয় পুলিশ। ছড়িয়ে পড়ে উত্তেজনা। এ সময় শিক্ষার্থীদের সরিয়ে দিতে লাঠিচার্জ করে পুলিশ, ছোড়ে টিয়ার গ্যাস। মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় যমুনার চারপাশ। পরে আবারও জড়ো হয় শিক্ষার্থীরা। কয়েক দফা বাকবিতণ্ডা হয় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে। পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাসে অনেকে আহত হওয়ার প্রতিবাদ জানায় তারা। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে আরও বেশি। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেডের সামনে স্লোগানে জানায় তাদের দাবি। আমাদের জন্য অস্থায়ী আবাসন ব্যবস্থা করতে হবে। 70% অস্থায়ী আবাসন দাবি আদায় না করা পর্যন্ত, হওয়া না পর্যন্ত আমাদেরকে আবাসন ভাতা দিতে হবে। আর আমাদের তৃতীয় দাবি হচ্ছে আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস কেরানীগঞ্জে, সেটা পরবর্তী একনেকের সভায় অগ্রাধিকার ভিত্তিতে পাস করতে হবে। প্রত্যেকটা ইউনিভার্সিটি যে পরিমাণ বাজেট দেয়, আমাদের জগন্নাথ ইউনিভার্সিটিকে সেভাবে বাজেট দেয় না। যে বৈষম্যের জন্য আমরা জুলাইয়ে এত আন্দোলন করলাম, সেই বৈষম্য এসে এখন আমাদের পায়ে যদি দাঁড়ায়, তাহলে কি আমরা সহ্য করব? আমাদের যে ভাইরা এবং আমাদের তাদের উপর হামলা চালানো, কিন্তু আমরা দেখবেন একটা পুলিশ এখানে আসার সময় যেটা হলো যে পুলিশ লাঠিচার্জ করলো, গ্রেনেড মারলো, সাউন্ড গ্রেনেড, দেন টিয়ার শেল। তো এটা আমরা আসলে কোনোভাবে তাদের কাছে আশা করিনি। আমরা হতাহত হয়েছি, এটাতে আমরা প্রত্যেকে শিক্ষক ছিল, আমাদের স্যার আহত হয়েছে, রোহিত স্যার। আমরা হতবাক, এটা কোনোভাবেই কাম্য ছিল না। তাদের সাথে যোগ দেয় আহত শিক্ষকরাও। যৌক্তিক দাবিতে পুলিশের এমন হামলার নিন্দা জানান জবির শিক্ষকরা। এখানে সাউন্ড গ্রেনেডের শব্দ শুনে, টিয়ার সেলের শব্দ শুনে আমি দৌড়ে সামনে আসছি।
আমি এসে হাত জোড় করে পুলিশ প্রশাসনকে বলেছি যে আমার শিক্ষার্থীদের আমি কন্ট্রোল করছি, তারপরেও শোনা হয় নাই। পুলিশ হামলা চালিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ন্যায্য দাবির আন্দোলন দমাতে পারবে না। একই সাথে এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। মারুফা কামাল, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। নাসিরুদ্দিন আহমেদ অসীম, মাত্র 4 দিন আগে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে শাহবাগে যেখানে পুলিশ সভা সমাবেশ নিষিদ্ধ করেছিল, সেই নিষিদ্ধ এলাকায় আমরা দেখলাম টানা 3 দিন এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দল সেখানে বিক্ষোভ করেছে। সেখানে পুলিশ বা প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নাই। আর আজকে একই রকম একটি বিক্ষোভ সমাবেশে পুলিশের কর্মকাণ্ড আমরা দেখলাম। তাদেরকে যমুনায় আসা তো দূরের কথা, পথে আটকে দিয়ে এভাবে আক্রমণ করা হয়েছে। আমরা তো জানি যে আইনের চোখে সবাই সমান। আমরা আইনের শাসনের কথা বলি, আইনের শাসন ছাড়া তো নিশ্চয়ই দেশের সামগ্রিক চিত্র যেটি আমরা পরিবর্তিত অবস্থায় পরিবর্তন দেখতে চাই এই অভ্যুত্থানের পরে। এই যে 4 দিনের ব্যবধানে 2টি ঘটনায় পুলিশ এবং প্রশাসনের ভূমিকা, এখানে আইনের প্রয়োগের যে ব্যত্যয় বা বৈপরীত্য আমরা দেখছি, এর কারণ কি? ধন্যবাদ আপনাকে। আমি বিলম্বে আসার জন্য একটু দুঃখ প্রকাশ করছি, ট্রাফিক অনেক বেশি। একজন শিক্ষার্থী যে ঘটনাটা ঘটেছে প্রথমে, সেটার জন্য মনে করেন যে আমি এ ঘটনার সঙ্গে যদি কেউ দোষী থাকেন, মানে রিজনেবল ফোর্স অ্যাপ্লাই করার পরিবর্তে যদি এক্সেসিভ কোনো কিছু হয়, ডিসপ্রপোর্শনেট কোনো কিছু হয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ডেমনস্ট্রেশন দেওয়াটার কিন্তু আপনার তার ডেমোক্রেটিক রাইট আছে কিন্তু, আর শিক্ষা কিন্তু আপনার অধিকার, তাই না? একজন ছাত্রী বলছিল যে আমরা তো বৈষম্যের বিরুদ্ধে করেছি, আমাদের বাজেট কম, তাই না? তাহলে আরেকটা জিনিস আপনি যেটা বললেন যে কেউ সভা সমাবেশ করতে পারবেন রাস্তা বন্ধ করে, আবার কেউ পারছেন না, সেখানেও বৈষম্য। তাহলে বৈষম্য বিভিন্নমুখী, নানামুখী। এই বৈষম্য কিন্তু এই দেশে আপনার আমাদের স্বাধীনতা অর্জন 1971 সালের যে 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি বা 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা হয়েছিল, তার আগে থেকে 70-এর নির্বাচন আন্দোলনগুলো কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী, মানে পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধেই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ সংগ্রাম এবং আমাদের স্বাধীনতা অর্জন। কিন্তু স্বাধীনতার এত বছর পরও আমরা নিত্যদিন আপনার যে বা যারাই ক্ষমতা আসছেন, কেউ না কেউ আপনার বৈষম্যের শিকার হয়েছে। কারোর সময় হয়তো বা কম, কারোর সময় বেশি, কিন্তু তুলনামূলকভাবে একটা কম্পারেটিভ স্টাডি যদি আমরা দেখি যে কে কতটুকু কম্পারেটিভলি মনে করেন যে কম করেছে, কে কতটুকু ভালো। যখন আপনার যে আমাদের ব্যারিস্টার আসনা ইমাম সহ আলোচক, উনি বলছিলেন যে আপনি যে সবাইকে বাদ দিয়ে দেন, তাহলে আপনি কিভাবে চলবেন? তার মানে কি আপনাকে মন্দের ভালো একটা স্ক্রুটিনি করে আপনাকে একটা জায়গায় আসতে হবে। এখন একটা কথা আমি বলছি কি, এই যে প্রতিদিন দাবি দেওয়া, আমি তো এখন মনে করি যে গণদাবিতন্ত্র বাংলাদেশ সরকার, মানে এখানে সবাই নিত্যদিন। এর আগে কিন্তু আমরা দেখেছি 5ই আগস্ট পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হবার পর অব্যবহিত কিছুদিন পরেই আপনার শাহবাগে আসছে আপনার সংখ্যালঘুদের নামে, সনাতন ধর্মাবলম্বীদের নামে, শ্রমিক অ্যাসোসিয়েশনের নামে বিভিন্ন আপনার ফোরামে বা প্ল্যাটফর্ম নিয়ে বিভিন্ন জন আন্দোলনের দাবি দাওয়া নিয়ে এসছেন। দাবি দাওয়াগুলো তো মনে করেন যে আগেও ছিল, এগুলো মনে করেন যে আমরা আগে ফুলফিল করতে পারিনি, ফিল আপ করতে পারিনি। এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা যারা আজকে ডেমনস্ট্রেশন নিয়ে এসছেন বা হামলার শিকার হয়েছেন, তারা কি আগে স্মারকলিপি বা কোনো কিছু দিয়েছেন কিনা এটা কিন্তু আমি জানি না, অ্যাকচুয়ালি আমি ফলো করিনি। এমনকি আপনি যে বিচার আসছিল পথে, আপনি একটা জিনিস আছে কি, প্রথম কথাটা হচ্ছে যে আগে তারা একটা প্রতিবাদ সমাবেশ বা দাবি দেওয়া নিয়ে তাদের ক্যাম্পাসে, যেমন আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 80 দশকে ছিলাম, আমরা সেই সময় তো দেখি যে এরশাদ বিরোধী আন্দোলন যখন হয়েছে তখন আমাদের এরশাদ স্বৈরশাসক, কিন্তু আমরা তো মনে করেন যে ওই যে শিক্ষা কমিশন ছিল, আমরা সেগুলোর বিরুদ্ধে আন্দোলন করেছি। সেলিম দেলোয়াররা আপনার সেই কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন। তারপরে দাবিটা তো দিয়েছি, শাসক বৈধ কি অবৈধ, রাষ্ট্র তো একটা কাঠামোর মধ্যে চলে। আপনি তো দাবি দেওয়াটাই অন্তর্বর্তী সরকারের কাছে, এখন যাদের আছে তারা তো দাবি দেওয়া সেখানেই করবেন। কিন্তু কথাটা হচ্ছে যে দিন দিন আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমরা আবার সংকটের পথে যাচ্ছি। আমাদের যে সংকটের উত্তরণ হবে ভেবেছিলাম আমরা,
আমার মনে হয় না আমরা সেটা করতে পারছি। 5ই আগস্ট অর্জনের অর্থাৎ 2008 সালের পর বা 9 সালের পর রাষ্ট্র ক্ষমতা যারা ছিলেন সে সময়কালীন ফেসিস্টের জাতাকলে, নির্যাতনের জাতাকলে পড়ে অনেকে খুন হয়েছেন, গুম হয়েছেন, মামলা হামলার শিকার হয়েছেন। একটা চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে। এদেশের সকল পেশার নাগরিকরা, জনগণরা আন্দোলন করেছে, কিন্তু সেই বিজয় অর্জনের অব্যবহিত পরে আপনার ক্রেডিট কার কতটুকু, এটা ভাগাভাগিতে আপনার একটা বিভক্তি ছড়িয়ে পড়ছে। আপনার সেই বিভক্তির সুযোগটা কিন্তু অন্যরা নেবে। মানে আজকে হামলা করেছেন, কালকে এটা নিয়ে অনেক নিন্দা অনেকে জানাবেন, কিন্তু আমি জানি না ছাত্রছাত্রীরা কি করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে তার ক্যাম্পাসের পাশেই আপনার খুন করা হয়েছে। এর আগেও আপনার এই ধরনের একটা ঘটনা ঘটেছে। মব জাস্টিস বলে একটা বিষয় আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো, যেখানে প্রাচ্যের সূতিকাগার, অক্সফোর্ড যাকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড, সেখানে ছাত্ররা যদি সবচেয়ে অনেক বেশি অ্যাওয়ারনেস তাদের মধ্যে কাজ করার কথা, তারা যদি এই ধরনের কর্মকাণ্ড করেন, তাহলে আমাদের দেখেন মানবিক মূল্যবোধটা কত নিচে নেমে গেছে। তো এই ধরনের অবস্থা আপনি আজকে যেটা আমরা দেখলাম, তাদের যৌক্তিক দাবি থাকতে পারে। তারা গেলেন যমুনা অভিমুখী গেলেন, তারা সেখানে গেলে একটা আগে থেকে কিন্তু তাদের কথা বলা উচিত ছিল যে আপনাদের প্রতিনিধি দেন 5 জন, আমরা গিয়ে প্রধান উপদেষ্টা বা ওনার পক্ষ থেকে যিনি আপনার রিসিভ করবেন, তা না, এটা এর আগেও হয়েছে, সবসময় বিভিন্ন সময় হয়েছে না, কিন্তু সেটা অসময় যেটা বলছিলাম যে দুটি ঘটনার কথা আমি বললাম। এর আগেও আমরা দেখেছি কোন ঘটনার ক্ষেত্রে পুলিশ বা প্রশাসন একেবারেই সহযোগিতা করে, নীরব থাকে, কোনো ব্যবস্থা নেয় না। এমনকি যেটা বলছিলাম যে যমুনা এবং তার আশপাশে নিষিদ্ধ এলাকা, সেখানে 3 দিন টানা সমাবেশ করতে দেওয়া হলো, আর আজকের একটি সমাবেশকে রুখে দিয়ে পেটানো হলো। এর আগেও দেখছি কোনোটাকে বাধা দেওয়া হয়, কোনোটাকে দেওয়া হয়নি। এটা আমি বলছি, দেখেন পুলিশ কিন্তু তার নিজের এইতে কিন্তু করে না, নিশ্চয়ই সরকারের নির্দেশনাতেই কিন্তু করেন। বঙ্গভবনের সামনেও কিন্তু আপনার ডেমনস্ট্রেশন হয়েছে, একেবারে বঙ্গভবনের গেট পর্যন্ত, যেটা মানে সিকিউরিটি মোস্ট ভালনারেবল, একটা মাত্র গেট, মূল ফটক যেটা বঙ্গভবনের, সেখানেও কিন্তু আপনার ডেমনস্ট্রেশন হয়েছে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হবার পরে। শাহবাগে হয়েছে, আমি নিজে কোর্টে যেতে পারতাম না, আমি জানি না রাশনা হয়তো উনি যদি অন্য কোনো রুট নিয়ে উনি অন্য দিক থেকে যেতেন কোর্টে, আমি গত কদিন ধরে ওদিক দিয়ে যেতে পারিনি বা অন্য কোনো কাজ ছিল। তারপরে রোগীরা আপনার মনে করেন যে শাহবাগ আমরা আগেও দেখেছি, 2013 সালে মনে আছে আপনার এই যে কি বলে আপনার গণজাগরণ মঞ্চ, দিনের পর দিন রাত মনে করেন আপনার সেখানে উৎসব হয়েছে, রাস্তাঘাট বন্ধ ছিল, সমস্ত কিছু, তখন রোগীদের কোনো হে না। আমরা যখন বিরোধী দল রাজপথে কোনো কর্মসূচি দিয়ে আন্দোলন করি, তখন ডিএমপি থেকে তখন ফ্যাসিস্ট সরকার ছিল, দুরকমের আচরণ করেছে, এখনকার সরকার কেন দুরকমের আচরণ করবে? আমরা তো মানে এটা অনেকটা কিরকম বাই ওয়ে অফ ইনহেরিটেন্স মনে হয় যেন, আমার লতে আমরা বলি আর কি, দ্যাট টুক প্রেসিডেন্স, তাই না, ওভার দ্য স্পিরিট অফ আপনার জুলাই আগস্ট রেভলিউশন অর হোয়াট এভার ইট ইজ। মানে এটা আন্দোলনকারীদের আপনার পরিচয় দেখে নাকি দাবির ধরন দেখে? আপনার এটা তো মানে ঠিক বলতে পারছি না। এই যে যারা আজকে দাবি দেওয়া নিয়ে এসছে, তারাও তো আপনার জুলাই আগস্টের আন্দোলনে ছিল, শুনছিলাম তাদের কথা, তারাও তো ছিল। আপনি যে ছাত্র গতকাল হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ছাত্র দলের নেতা, তার ভূমিকা অনেক বেশি ছিল, কিন্তু মানে আন্দোলনকারীদেরকে সরকার 2 চোখে দেখছে। আমি তো তাই দেখছি, যারা সরকারের সঙ্গে আছেন অনেকটা বলতে গেলে আমার মনে হয় সরকারের পছন্দের বিক্ষোভকারীর প্রতি ট্রিটমেন্ট একরকম, নিঃসন্দেহে আমরা বিরাজমান বিদ্যমান, দিব্য চোখে দেখা যাচ্ছে, তাই না? আমরা সেই বৈষম্য এবং এই আইনের শাসন বিচার বিভাগ নিয়ে আরো কথা বলবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আশা করছি ফিরে এসে আপনাদের সাথে পাবো। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ গ্লোবাল টেলিভিশনে। আমরা আজকে আলোচনা করছি দেশে আইনের শাসন কত দূর। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সুপ্রিম কোর্টের 2 জন বিজ্ঞ আইনজীবী, ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম এবং ব্যারিস্টার রাশনা ইমাম। ব্যারিস্টার রাশনা ইমাম, আমরা আইনের শাসনের কথা বলছি। আইনের প্রয়োগ তো প্রাথমিক একটা ধাপ আইনের শাসন নিশ্চিত করার জন্য। আমরা পুলিশের ভূমিকা 15 বছর দেখেছি একরকম, তারও আগে কম বেশি ভালো মন্দ মিলিয়ে গেছে। অভ্যুত্থান পরবর্তী পুলিশ ছিল না, তারপর আস্তে আস্তে তারা সক্রিয় হয়েছে, এখনও পুরোদমে সক্রিয় আমরা দেখছি না।
আইনের শাসন নিশ্চিত করার জন্য পুলিশ সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, এবং যেমনটা আমরা দেখেছি গত 15 বছর বা তারও আগে, তার চেয়ে ভিন্ন কীরকম হতে পারে? জি, ধন্যবাদ। আইনের শাসন করা নিশ্চিত করার জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ল এনফোর্সমেন্ট যতগুলো এজেন্সিজ আছে সবার ভূমিকাই, কিন্তু এখানে পুলিশের সমস্যাটা যেটা হয়ে গেছে, ওনাদেরকে নিকট অতীতে বিশেষ করে গণ অভ্যুত্থানের সময় যেভাবে ব্যবহার করা হয়েছে একেবারে অস্ত্র হিসেবে ছাত্রদের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে, সেক্ষেত্রে পুলিশের ওপরে আস্থা ফিরিয়ে আনা অতটা সহজ হবে না, এটা তো আমরা সবাই জানতাম এবং আমরা এখনো দেখে যাচ্ছি যে আস্থা কিন্তু এখনো ফেরত আসেনি। পুলিশের উপরেও তার একটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে, ওরা অনেক কিছু প্রস্তাব করেছেন, কিন্তু বিভিন্ন দলের সাথে আলোচনা হচ্ছে না, বলা হচ্ছে পুলিশ ডিপার্টমেন্ট নিজেরাই করবে। জি জি, এটা নিয়ে আমি খুব একটা আলাপ আলোচনা দেখিনি, পত্রপত্রিকা খুব একটা দেখিনি, আমি ঠিক বুঝতে পারছি না কেন, কারণ এখানেও কিন্তু যেরকম যে আইনটা পুলিশকে যে গভর্ন করে, দ্য মাদার অ্যাক্ট, এটা তো একটা কলোনিয়াল এরার আইন, এবং কলোনিয়াল এরাতে পুলিশকে ব্যবহারই করা হতো কলোনিয়াল রুলটা স্ট্যাবলিশ করার জন্য, সো দমন করার জন্য ব্যবহার করা হতো। তো ওই ওরিয়েন্টেশন থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। পুলিশের প্রাইমারি কাজ হবে এখন সার্ভিস দেয়া, সো এই দমন করার একটা হাতিয়ার থেকে সার্ভিস ওরিয়েন্টেড একটা ফোর্স, এখানে মানে কালচারাল চেঞ্জেস আনতে হবে, লিগাল চেঞ্জেস আনতে হবে, ওর তারপরে কমিউনিটি এঙ্গেজমেন্ট বাড়াতে হবে যদি আস্থাটা আমরা চাই যে ফেরত আসুক। তাছাড়া দলীয়করণ তো পুরোপুরি করানো হয়েছে, সো সেই দিকেও তাকাতে হবে। এ ব্যাপারে খুব একটা কাজকর্ম ঠিক ভিজিবল কিছু আমি দেখতে পাচ্ছি না এখনো, এটা অত্যন্ত দুঃখজনক। সংস্কার কমিশনের রিপোর্টের সাথে পুলিশ বিভাগের মতবিরোধ আছে বেশ কিছু বিষয়ে। জি জি, সেটা থাকতেই পারে, অনেকেরই মতবিরোধ থাকতে পারে, কিন্তু একটা ঐক্যমত স্থাপন করার কাজ হচ্ছে, ঐক্যমত স্থাপন করার যে কমিশনটা গঠন করা হয়েছে, আমি আশা করছি রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিচ্ছে যাতে পুলিশ রিফর্মের উপরে যে কমিশনগুলোর সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে, ঐক্যমত কমিশন, পুলিশ নেই, এটা তো পুলিশ কমিশনের বিষয়টা নেই, সরকারের দিক থেকে বলা হচ্ছে যেটা পুলিশ বিভাগ নিজেরা করবে। সেটা কত নিজেরা নিজেদের সংস্কার না, নিজেরা অবভিয়াসলি ওনারা তো একটা মেজর স্টেক হোল্ডার, সো ওনারা তো ওনাদের বক্তব্য দেবেনি, কিন্তু এখানে কিন্তু জনগণকেও ইনভলভ করা উচিত, সিভিল সোসাইটিকে ইনভলভ করা উচিত, সার্ভিসটা তো আমরা পাচ্ছি, সো আমাদের ফিডব্যাকটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা পুলিশকে কিভাবে পারসিভ করছি, আর এখন তো পুরোপুরি আস্থা হারিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। সো আইন, রুল অফ ল বা আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হলে আমাদের কিন্তু এই ব্যাপারেও কনসেনসাস দরকার হবে, পুরোপুরি পুলিশের হাতে এটা ছেড়ে দিলে তো হবে না, একেবারেই হবে না। আমরা জুডিশিয়ারি নিয়ে কথা বলছিলাম, আপনি হায়ার জুডিশিয়ারি নিয়ে অনেকটা আলোচনা করেছেন, আমরা লোয়ার জুডিশিয়ারির কথা যদি বলি, যেখান থেকে আসলে বিচার বা ন্যায় বিচার যাই বলি প্রক্রিয়া শুরু হয়, সেই বিচারিক আদালতের যে চিত্র আমরা বহু বছর দেখেছি, এখনো যা দেখছি খুব বেশি কি পার্থক্য চোখে পড়ছে? না, আনফর্চুনেটলি লোয়ার জুডিশিয়ারি নিয়ে অতটা আলাপ আলোচনা হচ্ছে না, কিন্তু এই সংস্কারের আলাপ তো আমরা সবাই করছি, বিশেষ করে আমার লোয়ার জুডিশিয়ারির যারা আছেন জাজেস, ওনাদের তো অনেকের সাথে কথা বলার সুযোগ হয়েছে। এখানে অনেক ধরনের সংস্কার প্রয়োজন, বিশেষ করে আপনি দেখেন সাধারণ মানুষের প্রথম কন্ট্যাক্ট ন্যায় বিচারের সাথে কিন্তু লোয়ার জুডিশিয়ারি, বেশিরভাগই তো হাইকোর্টে যাচ্ছে না, বেশিরভাগ লোয়ার জুডিশিয়ারি, সো সেই দিকে তো সবচেয়ে আগে তাকানোটা প্রয়োজন। এখানে ধরেন আমরা যে দুর্নীতি নিয়ে কথা বলি, এই দুর্নীতির একটা বড় কারণ হচ্ছে এক্সট্রিমলি পুয়ার কম্পেনসেশন প্যাকেজেস, মানে এত বড় গুরুতর দায়িত্ব আপনি ওনাদের উপর দিচ্ছেন, কিন্তু ওনাদের কম্পেনসেশন হচ্ছে পিনাটস, এদিকে আমাদের তাকাতেই হবে। ওই আইডিয়ালিস্টিক কথাবার্তা বললে হবে না যে না কম্পেনসেশন ম্যাটার করে না, আমি গুরুত্বপূর্ণ কাজ করছি, ম্যাটার করে, কারণ তারাও তো তাদের পরিবারকে নিয়ে চিন্তা ভাবনা করে, তাদের ছেলে মেয়েদের পড়াশোনা কিভাবে করাবেন এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। জুডিশিয়ারি জাজেস অ্যাপয়েন্টমেন্ট, এটা কি ওই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের অধীনে হবে? না, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তো রিমুভালের ক্ষেত্রে চলে আসে, আর অ্যাপয়েন্টমেন্টের জন্য যে কাউন্সিলটা নতুন অধ্যাদেশে দিচ্ছে এটা শুধু সুপ্রিম কোর্টের জাজেসের জন্য। লোয়ার জুডিশিয়ারির ক্ষেত্রে এটা না, যদি এক্সিকিউটিভের আন্ডারে থাকে তাহলে তো নিয়োগটা ওরকম ভাবেই হবে। জি, বর্তমানে তো অসীম ভাইও বলতে পারবেন হয়তো আমার থেকে বেটার, লোয়ার জুডিশিয়ারির ক্ষেত্রে তো ওনারা পরীক্ষা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, ডিফারেন্ট জুডিশিয়াল সার্ভিস আলাদা, আলাদা তাদের। সেখানে তাহলে হায়ার জুডিশিয়ারি কোনো রোল থাকবে কিনা, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি হিসেবে যদি বলি? হায়ার জুডিশিয়ারি তো ওভারঅল একটা সুপারভাইজারি রোল থাকেই লোয়ার জুডিশিয়ারির উপর, কিন্তু আমি বলছি যে
প্রবলেম্যাটিক এরিয়াগুলো চিহ্নিত করতে হবে, তার মধ্যে কম্পেনসেশন ইজ ওয়ান অফ ক্যাডারের देम। মাধ্যমে যে নিয়োগ হবে এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ জি। ম্যাটারস বাই দ্য এক্সিকিউটিভ, জি। তাহলে সেই জায়গাটায় তাহলে এই ইন্ডিপেন্ডেন্সটা থাকছে কোথায়? ইন্ডিপেন্ডেন্সটা এদিকেও আমাদের তাকাতে হবে। সুপ্রিম এই সংস্কার কমিশন এই ব্যাপারে কি প্রস্তাব দিয়েছে সুনির্দিষ্ট আমার পুরোপুরি দেখা হয়নি। আমি মেইন ফোকাসটাই করেছিলাম সুপ্রিম কোর্টের উপরে, যেহেতু সেখানেই আমাদের যাওয়াটা আমার বেশি হয়। বাট এটা গুরুত্বপূর্ণ, খালি দুটো জিনিস আমি স্ট্রেস করতে চাবো, যে অ্যাপয়েন্টমেন্টটা তো আমার সেপারেট করতে হবে সব ধরনের এক্সিকিউটিভ ইনফ্লুয়েন্স, আরেকটা হচ্ছে কম্পেনসেশন প্যাকেজেস দিতে টাকাতেই হবে লোয়ার এবং হায়ার জুডিশিয়ারি। আরেকটা জিনিস হচ্ছে ট্রেনিং, এটার একটা সিরিয়াস ঘাটতি আছে। কারণ আপনি জাজ হয়ে গেছেন তার অর্থ এই না যে আপনার আর কিছু শেখা প্রয়োজন না, বরঞ্চ শেখার প্রয়োজনটা আরো বেড়ে যায়। সো ট্রেনিং এর অ্যারেঞ্জমেন্ট, ট্রেনিং কিন্তু অনেকভাবে বাড়াতে হবে, জুডিশিয়াল ট্রেনিং। অ্যান্ড শুধু যে আমি জাজ সাহেবদের কথা বলছি তা না, আমাদের লয়ার্সদেরও ট্রেনিং দরকার। এই আমরা যে লয়ার্সের একবার জায়গাটায় লাইসেন্স আসি, পাই, আপনি হায়ার জুডিশিয়ারির কথা যদি বলি, সেখানে আমরা জাজেসদের কথা বলছি, সাপোর্টের কথা বলছি, ইন্ডিপেন্ডেন্স, সেক্রেটারিয়েট ইত্যাদি ইত্যাদি। বাট আমরা বেঞ্চের এদিকে যদি আসি, লয়ারদের যে রোল বা হায়ার জুডিশিয়ারি সর্বোচ্চ আদালতের সর্বশেষ আশ্রয়স্থল আপনি বলছেন, সেখানে লয়ারদের আইডেন্টিটি যদি হয় হাইলি পলিটিক্যাল, পলিটিসাইজড, এবং মামলা ক্ষেত্রে যখন ওরকম ব্যক্তিদেরকেই আমি বেছে নেই অ্যাজ এ ক্লায়েন্ট, যে যার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে, হ্যাভি ওয়েট, এবং যিনি দাঁড়ালে পরে আদালতে ডিফারেন্ট রেজাল্ট আসবে, সেই জায়গাটা কি সংস্কার দরকার নাই? অবশ্যই দরকার আছে, কিন্তু সেই জায়গায় সংস্কার হতে হলে বিচার বিভাগ স্বাধীন হতে হবে, এবং বিচার বিভাগে দলীয় কারণে বিচারক নিয়োগ করা যাবে না। যদি দলীয় কারণে বিচারক নিয়োগ না হয়, তার সামনে কোনো পলিটিক্যাল হেভিওয়েট আনলেও কিন্তু সে এফেক্টেড হবে না, কারণ তার অ্যাপয়েন্টমেন্ট এবং তার রিমুভালের ক্ষেত্রে এনার কোনো ধরনের প্রভাব কাজ করবে না। তখন লয়ারদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন জাস্টিসের ক্ষেত্রে কতটা অবস্ট্রাকশন তৈরি করে বা করে কিনা? যদি জাস্টিস পলিটিক্যাল কনসিডারেশনে নিয়োগ না হয়ে থাকে, সেই ক্ষেত্রে লয়ার যে পার্টি করুক না কেন, ইট শুড নট ম্যাটার। কিন্তু জাজ সাহেব যদি দলীয় কারণে নিয়োগ হয়ে থাকে, সেই ক্ষেত্রে তো ম্যাটার করবেই এবং বড় ধরনের প্রভাব ফেলবে, এবং ফেলেছে অতীতে। আমরা দেখেছি যে পলিটিক্যাল হেভিওয়েটসকে নেওয়া হতো ওনাদের মেধার কারণে না, অনেক ক্ষেত্রে ছিলও না কোনো মেধা, হয়তো এটা আমি শুনতে খারাপ লাগতে পারে, ছিল না অনেক ক্ষেত্রে, নেওয়া হতো পিওরলি পলিটিক্যাল হেভিওয়েট বলে, কারণ ওনাকে দেখলে হয়তো রায় বদলে যেতে পারে। তো এই যে একটা বাজে, একটা খারাপ নজির সৃষ্টি করা হয়েছিল, আমি আশা করছি যে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো। কিন্তু সেখানে আমার মনে হয় লয়ারের পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের থেকে জাজ সাহেব কি নিউট্রাল কিনা, দ্যাট ম্যাটার্স মাচ মোর। জি, অসীম ভাই, ল জুডিশিয়ারি চিত্র এখন আমরা যা দেখছি অভ্যুত্থানের পরে, আমরা তো সবার জন্যই ন্যায় বিচার, আইনের আশ্রয় চাই। একজন অভিযুক্ত ব্যক্তিরও আইনের আশ্রয় পাওয়ার সুযোগ, অধিকার আছে, এবং যতক্ষণ বিচারিক প্রক্রিয়ায় তিনি দোষী সাব্যস্ত না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তিনি আইনের দৃষ্টিতে নির্দোষ। আমরা এই অভ্যুত্থানের পরে ল জুডিশিয়ারিতে সারা দেশে, ঢাকাসহ যেসব চিত্র দেখছি, যে কোনো আসামির পক্ষে কোনো উকিল দাঁড়ালে পরে অন্য উকিলরা এসে তাকে আক্রমণ করছেন, বা আসামিকে পুলিশ প্রোটেকশনে নিয়ে যাওয়ার পরও তিনি হামলার শিকার হচ্ছেন। ন্যায় বিচারের ক্ষেত্রে এই ঘটনাগুলো কতটা বাধাগ্রস্ত করছে? দেখুন, একটা জিনিস, এটার কারণটা হচ্ছে যে কি, আমি বলেছিলাম না যে আমরা আমাদের প্রিডিসেসর থেকে এখন আমরা সাকসেসর হিসেবে এসেছি। সো আমাদের যে আচরণটা ছিল, আমরা এখনও সেটা পরিবর্তন করতে পারিনি। তার মধ্যে একটা কথা বলি, আপনি যেটা বললেন যে আইনজীবীরা অন্য পক্ষের আইনজীবীর উপরে হামলা করছে, কিংবা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে কোনো আসামির পক্ষে কোনো আইনজীবী আসেনি বিভিন্ন জায়গায়, এটাও কিন্তু আসেনি। বা আমি বলছি না, একটা কিছু আছে, দুটো জিনিস আছে, কেউ বিবেকের তাড়নায় আসেননি, কেউ নিজের মান সম্মান রাখার জন্য আসেননি, আবার কেউ এসছেন আপনার দলীয় উন্মাদনা থেকে। আমি একটা জিনিস বলি, দেখুন, এত রক্ত ঝরেছে, যারা এ ধরনের অ্যাট্রোসিটি করেছে তাদের পক্ষে যারা দাঁড়ান, দেখুন, ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি আছে, ক্রাইম এগেন্স্ট সোসাইটি আছে, বিভিন্ন ধরনের অপরাধ আছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে আপনার কোনো অ্যাকিউজডের পক্ষে একটা গণতান্ত্রিক সমাজেও
রাষ্ট্র ব্যবস্থাতেও একজন লয়ার তাকে রিপ্রেজেন্ট করার জন্যে মানে বিব্রত বোধ করেন। কিন্তু আমাদের যেমন আমরা এখানেও আমি জানি না ঠিক কতটুকু আছে, খুব একটা শেখিনি আমি, সেটা হচ্ছে যে লন্ডনে আপনার বা বার অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস সেখানে ক্যাব র্যাঙ্ক রুল আছে। যখন আপনার কোনো অ্যাকিউজড আপনাকে অ্যাপ্রোচ করবে, আপনার কোনো সঙ্গত কারণ ছাড়া আপনি তাকে রিফিউজ করতে পারবেন না। ইভেন দ্যাট সেখানে এমনও আছে, সে যদি তার গিল্ট আপনার কাছে অ্যাডমিট করে, নট দ্যাট গিল্ট, হিজ ইনভলভমেন্ট, আপনি সেটা আদালতকে জানাবেন, এটা আবার তাকে বলবেন যে আমি তোমাকে এটা বলবো। সো সব কিছু একরকম চলে না। তো আমাদের সংস্কৃতিতে রাতারাতি পরিবর্তনটা হবে না। যে কাজটা আজকে হচ্ছে, বিক্ষুব্ধ আইনজীবীরা যা যা করছে সেটা কিন্তু তারাও সাফারার হয়েছিল বিগত সরকারের সময়। যে সমস্ত আইনজীবীরা ছিলেন, যেখানে আমাদের সুপ্রিম কোর্টে কোনোদিন ভোট রেগিং হয়নি। এটা আপনার গত কয়েকটা বছর, 2-3 বছর আপনার কিভাবে ন্যাক্কারজনকভাবে আপনার যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তাকে কিভাবে অপমান করে বের করে দেওয়া হয়েছিল, কিভাবে আপনার জবরদখলের মতো এই প্র্যাকটিসটা একটা মাত্র জায়গা বাকি ছিল যেটা অবশিষ্ট ছিল, ঢাকা আইনজীবী সমিতিতে শুরু হয়েছে গত 5-6 বছর আগে, তার পরবর্তীতে গত 2-3 বছর আগে থেকেই সুপ্রিম কোর্টে হয়েছে। তাহলে এটা কারা করেছে? সরকারের লেজুর বৃত্তি। সরকার যেমন ফেসিস্ট হয়েছে, ঠিক আছে, তাহলে আগের হাল যেদিকে পেছনের হালও সেদিকে, ঠিক তেমনটাই তারা করেছে। এটা হচ্ছে তার একটা প্রভাব। এই অবস্থা থেকে পাল্টাটা এখন হচ্ছে, আমি অপ্রভাবটা বলছি, পাল্টা ঠিক বলছি না, ওটার এখনো তো শেষ হয়নি। এটা যে পাল্টাপাল্টি তা না, এটা হচ্ছে যে আমাদের রক্তের মধ্যে আছে এটা অনেকটা। আমি এটা বলছি, খারাপ কি ভালো আমি সেই আজ বিচারের মধ্যে যাচ্ছি না। আপনি যেটা বললেন যে প্রত্যেক একিউজের তার রিপ্রেজেন্ট হওয়ার বা আইনের আশ্রয় পাবার কিংবা তার কথাগুলো বলার, ডিফেন্ড করার জন্য তার রাইট আছে, এটা কনস্টিটিউশনাল রাইট, এটা লিগ্যাল রাইট, সব কিছু। তো এই জিনিসগুলো সে কারণে হচ্ছে। তবে এইটা মনে করেন আস্তে আস্তে আমি মনে করি যে আমি আশাবাদী, অপটিমিস্ট, এটার উত্তরণের একটা পথ আসবে তখন যখন আমরা একটা গণতান্ত্রিক সরকার পাবো। আপনার এই সরকার তো প্রতিদিন যদি দাবি দাওয়া আপনার নিয়েই ব্যস্ত থাকেন, কোথাও কখনো দেখা গেছে যে আপনি একটু আগে যেটা বলেছেন যে শাহবাগে কেউ বসছে, কোথাও দেখা গেছে যে অ্যারেঞ্জ, যেটা আমার দরকার, আমি এটা করতে চাই, তোমরা এটার জন্য ডেমনস্ট্রেশন দাও, কোনো অসুবিধা নেই, পুলিশ দূরের দিকে থাকবে, বসে আগে বিরিয়ানি খেত, এখন কী খায় তা জানি না, সেটা ভিন্ন কথা। আপনি যে একটু টেনে নেই জুডিশিয়ারির জন্য অনেক কথা বলেছেন, জুডিশিয়াল কন্ট্রোল কিন্তু আপনার সুপ্রিম কোর্টের কাছে এখন, লোয়ার জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্ট, এমনকি আমি আপনাকে বলি ট্রান্সফার অফ জাজেস, সেটাও কিন্তু সুপ্রিম কোর্টে একটা জিএ কমিটি আছে। অ্যাপেলেট ডিভিশনের একজন বিচারপতি, হাইকোর্ট ডিভিশনের 2জন বিচারপতির সমন্বয়ে একটা কমিটি আছে। সেই কমিটি যতক্ষণ পর্যন্ত না অ্যাপ্রুভ করবে, আপনি কোনো বিচারককে, অধস্থন আদালতের বিচারককে আপনি ট্রান্সফার করতে পারবেন না। তার মানে কি কিছু কিছু আপনার অগ্রগতি তো হয়েছে। 2007 সালে আপনার সেপারেশন অফ জুডিশিয়ারি অ্যাক্ট 2007 হয়েছিল, 91 12th অ্যামেন্ডমেন্টটা বোধহয় 91-এ হয়েছিল, সেখানে যেটা উদ্যোগটা নিয়েছিলেন জাস্টিস শাহাবুদ্দিন সাহেব, ওনার পায়াস উইশ ছিল, কিন্তু দেখা গেছে আলটিমেটলি করতে পারেননি আপনার। যেমন জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স বলতে কি, এখনও জাজ সাহেবদের এই যে মানে কি বলি এটাকে, বেতন ভাতা দি মনে করেন আর কি, বা রেমুনারেশন যেটাই আমরা বলি না কেন, সেটাও কিন্তু এক্সিকিউটিভ ওই ল মিনিস্ট্রির উপরে কিন্তু ডিপেন্ডেন্ট। তার মানে কি ওনাদের সেখানেও ইন্ডিপেন্ডেন্সটা আসেনি। জুডিশিয়াল সেক্রেটারিয়েট যদি না হয় তাহলে আপনি কিভাবে করবেন? আমার দল কিন্তু আলটিমেটলি পার্লামেন্ট বা মানে না এটা না আপনার এটা কিন্তু আপনার সেই মাজদার হোসেন মামলাতে যে 12টা এই দেওয়া আছে, সেখানে কিন্তু এই জিনিসগুলো কিন্তু এসছে, সেখানে এগুলো আলাপ হয়েছে 12টা পয়েন্ট, সেগুলো তো মূল কয়েকটা অবজারভেশন, সেগুলো সেখানে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স তাদের নিজেদের উপরে, সুপ্রিম কোর্টের উপরে কন্ট্রোলটা থাকবে, সেটাও হয়নি, পার্টলি কিন্তু এখনও সরকারের উপর রয়ে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স কাদেরকে দেবেন? জাজদেরকে দেবেন? আমার ইন্ডিপেন্ডেন্স কোথায়? আমি যে নাগরিক, আমি যে বিচার চাইতে যাব, আমার যদি অপর্যাপ্ত আদালত থাকে, অপ্রতুল ট্রেনিং, যেটা ব্যারিস্টার রাজনাই ম্যাম বললেন যে আপনার ট্রেনিংটা কে দেবে, আপনি যদি ঠিকমতো দিতে না পারেন তাহলে ডিসপোজাল রেটটা কমে যাবে। লিটিগেন্ট পাবলিকের সংখ্যা অনেক বেশি, মামলার সংখ্যা কত বেশি এটা তো হিসেব ছাড়া। এখন আমরা তো আমাদের হাইকোর্টে হাঁটতে পারি না, আপনার করিডোরের 2 সাইডে আপনার পিটিশনের পর পিটিশন, এটা হলো একটা। আমাদের রুম এই সাইডে আর এই সাইডে
দুপাশে আপনার মনে করেন যে সারি বেঁধে ফাইল স্তূপ হয়ে আছে, মানে লয়ারদের চেম্বারের ফাইল। মামলার জট কমানো তাহলে নিয়মিতকরণের জন্য তো আদালতের সক্ষমতা বাড়াতে, সংখ্যা বাড়ানো হবে, সক্ষমতা, জনবল, সবকিছু বলি, কোর্ট বলি, সব সেটা যদি না করতে পারেন আপনার পক্ষে সম্ভব না। আরেকটা কথা আমি অ্যাড করি একটু, সেটা হচ্ছে যে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স, আপনি কতটুকু আপনার স্বাধীনতা ভোগ করেন। ঢাকা সিএমএম কোর্ট বলেন বা ঢাকা জাজেস কোর্ট, সেশন ডিস্ট্রিক্ট সেশন জাজ কোর্ট যেটা আছে, সেখানে যে সমস্ত বিচারকরা আছেন তারা সরকারের উইশের বাইরে কোনো কাজ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না নিজেকে ইন্ডিপেন্ডেন্ট মনে করেন। যত স্বাধীনতা দেন কাগজে কলমে থাকবে, গোয়ালে থাকবে না। কারণটা কি? আমার ছেলে মেয়ে ঢাকায় পড়ছে, আমার ঢাকায় বাসা পাচ্ছে, আমি গাড়ি পাচ্ছি না। কর্তৃত্ব যখন সরকারের হাতে থাকবে না তখন ওনাদের ভয় থাকবে কেন? সে কথাটাই বলছি। যত কথাই বলেন, আমি যে একটা কথা বলেছি আমাদের স্বভাবের মধ্যে এই জিনিস, একটা চোর আপনার তাহলে স্বভাব বদলাবেন কোন সংস্কারের মাধ্যমে? না না, ওটা হচ্ছে যে টোটাল ইনফ্রাস্ট্রাকচারের আপনার পরিবর্তন প্রয়োজন। আপনি শুধু পারবেন না। একটা উদাহরণ দিয়ে বলি, এটা আমি ওনাদেরকে মিন করছি না, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে একটা লোক চুরি করতো কিন্তু সে খুব বোকা টাইপের ছিল। তো বাসার যে মালিক সেও একটু গাধা টাইপের ছিল। সে চোরটাকে ধরলো, পাকড়াও করে কি করলো, হাতটা বেঁধে তাকে রেখে দিল। আর চোরটা ভাবলো, আরেকজন এসে বললো যে কি হলো, বলে যে আমাকে বেঁধে রাখছে কে রস্ত, কি করছিস, চুরি করছিস, তো পালাইস না কেন? আমার তো হাত বেঁধে রাখছে, পা দুটো কিন্তু খোলা। আমি এই কারণেই বলছি যে আপনার যতক্ষণ কাজ না করবে মাথায়, আপনি ইন্ডিপেন্ডেন্স কি জিনিস আগে যদি ওটাই আপনি উপলব্ধি করতে না পারেন, যতই আপনি কাগজ কলমে দেন, আমি মনে করি অনেকদিন বেঁধে রাখার পর কোনো পশুকে ছেড়ে দিলেও সে তখন যায় না, দৌড়ায় না। আপনার অনেক সিংহকে আপনি খাঁচার মধ্যে, বাঘকে আপনি খাঁচার মধ্যে যখন রেখে দেবেন, তখন সে কিন্তু একটা শিকারের পেছনে দৌড়াচ্ছে, কিন্তু সেই শিকার যখন তার সামনে ওই খাঁচার মধ্যে আপনি দিয়ে দেবেন, তখন সে কিন্তু আপনার চুপ করে বসে থাকে, কারণ সে জানে যে তার ফ্রিডমটা আপনার রেস্ট্রিক্টেড হয়ে গেছে। দীর্ঘ সময়ের চর্চার ফল, সেটাকে সরাতেও নিশ্চয়ই দীর্ঘ সময় লাগে। সে ঠিক সব জায়গাতেই বলেন না, আপনি যেই কোনো সেক্টরের কথাই বলেন না কেন, সব তো রটেন হয়ে গেছে। জি, অনেক বড় ধরনের পরিবর্তন দরকার আমাদের। আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, আশা করছি এবারও ফিরে এসে আপনাদের সাথে পাবো। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ গ্লোবাল টেলিভিশনে। আমরা আলোচনা করছি আইনের শাসন নিয়ে। আমাদের সাথে সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী আছেন, ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম এবং ব্যারিস্টার রাশনা ইমাম। ব্যারিস্টার রাশনা ইমাম, আমরা বিচার বিভাগের অনেকগুলো দিক নিয়ে এর মধ্যে আলোচনা করেছি। একটা জায়গা মনে হয় বাকি আছে, সেটি হচ্ছে যে আপনার পাবলিক প্রসিকিউটর লোয়ার জুডিশিয়ারিতে যেভাবে নিয়োগ হয়, যেই বিবেচনা নিয়োগ হয়, যেই ধরনের লোক নিয়োগ করা হয়, ঠিক একইভাবে উচ্চ আদালতের অ্যাটর্নি জেনারেল এবং তার সহকর্মীদেরকে যেভাবে নিয়োগ করা হয়, আমরা বহু বছর ধরে দেখে আসছি, এগুলো পুরোপুরি রাজনৈতিক বিবেচনা, যোগ্যতার বালাই খুব একটা সেখানে থাকে না, ফলে তাদের ভূমিকা সেরকম হয়। তো ন্যায় বিচারের ক্ষেত্রে, আইনের শাসনের ক্ষেত্রে এই ধরনের নিয়োগগুলো নিশ্চয়ই ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি হাতেই থাকবে। সংস্কার প্রক্রিয়া বা যে প্রক্রিয়া এখন চলছে, সেখানে এই নিয়োগগুলোর ক্ষেত্রে কি হওয়া উচিত বা কি হচ্ছে আমি ঠিক জানি না। জি জি, আমার মনে হয় ন্যায় বিচারের জন্য যেটা প্রাধান্য দেওয়া উচিত সেটা হচ্ছে স্বাধীন বিচার বিভাগ। তাই বলে এই না যে আমরা পুরোপুরি দলীয় স্বার্থে প্রসিকিউটরস অ্যাপয়েন্ট করব বা দলীয় স্বার্থে অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্ট করব, সেটা বলছি না, কিন্তু ওনাদের নির্দলীয় হওয়ার থেকে মাচ মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের বিচারকদের নির্দলীয় কারণে নিয়োগ পাওয়া, মেধার ভিত্তিতে বা সিনিয়রিটির ভিত্তিতে বা দুটোরই একটা ভিত্তিতে নিয়োগ যেতে হতে থাকে। সো আই থিঙ্ক দ্যাটস মোর ইম্পর্ট্যান্ট। অ্যান্ড অ্যাটর্নি জেনারেলের পদটা তো গভর্নমেন্টের, টেকনিক্যালি তো স্টেটের রাষ্ট্রের, গভর্নমেন্টটা সবার জন্য। সো সেই ক্ষেত্রে আইডিয়ালি তো পুরোপুরি দলীয় স্বার্থে নিয়োগ করাটা একেবারেই উচিত হবে না। এবং মানে এই পদ থেকে আমাদের এক্সপেকটেশনটাও হচ্ছে যে খালি কনভিকশন এনশিওর করা না, রাদার ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হয় সেটার দিকেও তাকানো। মানে ওনাদের কাছে যদি সাফিসিয়েন্ট এভিডেন্স না থাকে তাহলে সেই মামলাটা প্রেস না করা। যেরকম আমি আপনাকে বলি, আমাদের অনেক এক্সপিরিয়েন্স আছে যে একদম রুটিন মাফিক, যে মেরিট থাকুক না থাকুক সরকার অ্যাপিল করবে, অ্যাপিলের পর রিভিউ করবে, একদম শেষ পর্যন্ত লড়ে যাবে। এটা তো ইজ আ ওয়েস্ট অফ রিসোর্সেস। রাষ্ট্রের যে রিসোর্সেস আছে সেটা ওয়েস্ট করা, যদি আপনি একদম শেষ রিভিউ পর্যন্ত
লড়তেই থাকেন, যেখানে আপনি জানেন যে আপনার মামলার কোনো মেরিট নেই। সো এখানে কিন্তু কম্পিটেন্সের ব্যাপারও চলে আসছে। সো একদিকে যেরকম নির্দলীয় হওয়াটা ইম্পর্ট্যান্ট, আরেকদিকে কম্পিটেন্সটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এবং সাহসের সাথে বলা যে না আমি দায়িত্ব নিয়ে বলছি যে এখানে কোনো মেরিট নেই, রিভিউতে আমরা না যাই, যেহেতু আমরা হেরে গেছি আমাদের এটা হজম করে ফেলা উচিত, মেরিট নেই। কিন্তু এটাও কিন্তু হয় না, একেবারেই হয়নি। মানে অ্যাটলিস্ট গত অনেক বছর ধরে দেখি মেরিট থাকুক না থাকুক সরকার পক্ষ মামলা করতেই থাকে, মানে হেরে গেলেও অ্যাপিল করবে, একদম শেষ পর্যায়ে গিয়ে রিভিউ করবে। সো এইগুলোর দিকে, এগুলো ইমপ্রুভ করতে হলে আমাদের একদিকে নির্দলীয়, আরেকদিকে কম্পিটেন্স, দুটোর দিকেই তাকাতে হবে। একটা জিনিস একটু যুক্ত করতে চাই, আমরা বিচার বিভাগ নিয়ে কথা বলছিলাম, বিশেষ করে লোয়ার জুডিশিয়ারি। লোয়ার জুডিশিয়ারির উপর কারেন্টলি কিন্তু একটা ডুয়েল কন্ট্রোল আছে। একটা হচ্ছে আমাদের কারেন্ট সংবিধানে প্রেসিডেন্টের কন্ট্রোল আছে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, উনি বিধির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট করতে পারে। আর আরেকটা সুনির্দিষ্ট প্রভিশন আছে আমাদের সংবিধানে, আর্টিকেল 48, যেখানে বলা আছে প্রেসিডেন্ট পরামর্শ নিতে হবে এবং সেই পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে প্রধানমন্ত্রীর। সো দুটো এক্সেপশন, একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কারো পরামর্শ নিতে হবে না, এবং প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে পরামর্শ নিতে হবে। এছাড়া কিন্তু সব ব্যাপারে প্রেসিডেন্ট সাংবিধানিকভাবে বাধ্য পরামর্শ নিতে। তো সেই ক্ষেত্রে আপনি দেখছেন যে নির্বাহী বিভাগের পুরোপুরি ইনফ্লুয়েন্স লোয়ার জুডিশিয়ারিতেও আছে। আরেকটা বলা আছে যে কনসালটেশন করতে হবে সুপ্রিম কোর্টের সাথে। সো এই জন্য আমি ডুয়েল শব্দটা ইউজ করছি। এখন কনসালটেশনটা তো মিনিংফুল হতে হবে। আচ্ছা আপনার কি মনে হয়? আচ্ছা ঠিক আছে, সেটা না, কনসালটেশনটা মিনিংফুল হতে হবে। সুপ্রিম কোর্ট বা প্রধান বিচারপতি যদি একটা মন্তব্য দেয় সেটাকে আমার প্রাধান্য দিতে হবে, কারণ ওনার তো জানার কথা যে কাকে, এই বিষয়ে ওনার জ্ঞান তো অনেক বেশি হওয়ার কথা নির্বাহী বিভাগের থেকে। সো সেজন্য এই ডুয়াল কন্ট্রোলটা লোয়ার জুডিশিয়ারির উপর থেকেও আমাদের সরাতে হবে, বোথ ইন কেস অফ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রেও আবার ডিসিপ্লিন করার ক্ষেত্রেও লোয়ার জুডিশিয়ারি। সো এই পয়েন্টে আমার মনে হয় আসেনি আমাদের ডিসকাশনে কিছুক্ষণ আগে। আরেকটা কথা অসীম ভাই বলছিলেন, ওটাতে আইড লাইক টু অ্যাড, আই থিঙ্ক অসীম ভাই যেটা বলতে চাচ্ছেন যে লিগ্যাল সেপারেশনটা হওয়ার পরেও বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগের আমরা তো অভ্যাসের দাস। সো সেখানে সেই অভ্যাসটা কাটিয়ে উঠতেও হয়তো সময় লাগবে সবার ক্ষেত্রে, মানে ব্যবস্থা যত ভালোই হোক না কেন মানুষগুলো যদি সেই মানের না হয়, সো সময় লাগবে। বাট আগে তো আমার লিগ্যাল সেপারেশনটা নিশ্চিত করতে হবে। সো আগে লিগ্যাল কাঠামোগত সেপারেশন হোক, তাহলে আস্তে আস্তে তারপরে সিস্টেমটা, মানে অভ্যাসগুলো বদলে যাবে। কারণ না হলে হয় কি, মানে এতভাবে ধ্বংস করা হয়েছে বিচার বিভাগকে যে আপনি মানে চিন্তা করে দেখেন যে সরকারের বিরুদ্ধে রায় গেছে বলে প্রধান বিচারপতিকে জোরপূর্বক রেজিগনেশন এবং দেশ ছাড়তে বাধ্য করা। তো এইটা যে একটা প্রভাব ফেলেছে খারাপ ধরনের আমাদের বিচার বিভাগের স্বাধীনতার উপরে, এটা কাটিয়ে উঠতেই তো আমাদের আরো 50 বছর লাগবে। জি, যেখান থেকে আপনার সাথে আলোচনাটা শুরু করছিলাম ওই বিষয়ে আপনার সাথে কথা শেষ করব। সেটি হচ্ছে যে বিচার বিভাগের সংস্কার কিভাবে বাকি দুই অঙ্গের রাষ্ট্রের সংস্কারের ক্ষেত্রে প্রভাব ফেলবে এবং স্থায়িত্ব বাড়াবে, যেটি প্রধান উপদেষ্টার বক্তব্য, প্রধান বিচারপতির বক্তব্য থেকে বলছিলাম। জি, ধরেন বিচার বিভাগের মেইন দায়িত্বটা কি, বিশেষ করে সুপ্রিম কোর্টের মেইন দায়িত্বটা হচ্ছে যে আমাদের সংবিধান আইনসভা এবং নির্বাহী বিভাগকে একটা স্পেসিফিক ম্যান্ডেট দিয়েছে। এই ম্যান্ডেট বা এই ক্ষমতার বাইরে যাতে ওনারা কাজ না করেন, বা ওনারা যদি ওনাদের ওভারস্টেপ করেন ওই বাউন্ডারিটা, সেক্ষেত্রেই কিন্তু বিচার বিভাগ চলে আসতে একটা চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম প্রতিষ্ঠিত করা হচ্ছে এখানে। সো সেখানেই কিন্তু বিচার বিভাগের সিগনিফিকেন্স বা তাৎপর্যটা, যে ওভারস্টেপ করলেই বিচার বিভাগ তখন ধরেন আমরা রিট দায়ের করি কিসের বিরুদ্ধে, নির্বাহী বিভাগের নানা ধরনের অপব্যবহার ক্ষমতা, সেটার বিরুদ্ধে আমরা রিট দায়ের করি, বা কোনো ক্ষমতা নিয়ে ওনারা একটা আদেশ দিয়ে দিলেন সেটার বিরুদ্ধে আমরা রিট দায়ের করি হাইকোর্টের সামনে। সো সেখানেই কিন্তু বিচার বিভাগের ভূমিকাটা টু এনশিওর যে অন্যান্য অঙ্গগুলো রাষ্ট্রের, তারা যাতে তাদের সাংবিধানিক দায়িত্বের বাইরে বা সাংবিধানিক ক্ষমতার বাইরে কোনো কাজ না করে, সেটা এনশিওর করা। সো আপনি দেখতেই পাচ্ছেন যে বিচার বিভাগের স্বাধীনতা কোনোই বিকল্প নেই। অন্য দুটো অঙ্গ ঠিক মতো কাজ করছে নাকি, সংবিধানের ম্যান্ডেট অনুযায়ী কাজ করছে নাকি, সেটা নিশ্চিত করার জন্য। জি, অসীম ভাই আপনাকে দিয়ে শেষ করব। আপনাদের 31 দফা সংস্কার প্রস্তাব আছে, আবার বিভিন্ন সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেই আলোচনার মধ্যে আপনার দল আছে, এবং ঐক্যমত্য কমিশনের সাথে কয়েক দফা আপনারা বৈঠকও করেছেন। সেখানে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কোনো দলই দ্বিমত করে না।
কিন্তু আপনাদের দলের যে সংস্কার প্রস্তাব এবং যে প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হচ্ছে ঐকমত্য কমিশনে, বিভিন্ন কমিশনের বিচার বিভাগ সহ, সেখানে কি বড় ধরনের কোনো ব্যত্যয় আছে, ডিফারেন্স আছে? হ্যাঁ, খুব বেশি নেই তো। আপনার এটা তো আপনার 600 কতগুলো এই হয়েছে, তার মধ্যে 570টার মতো, বাট 50-60টার মধ্যে আমরা সব জায়গাতে যদি একমত হয়ে যায়, তাই না? কেউ পোলাও খাবে, কেউ খিচুড়ি খাবে, কেউ সাদা খিচুড়ি খাবে, কেউ আপনার হলুদ খিচুড়ি খাবে। খাবারটা আমার কথা হচ্ছে যে আপনার জন্য দরকার কিনা সেটা হলো কথা। একমত সবাই হতে হবে এমন কোনো কথা নেই, এবং কোনোদিন কেউ একমত হতে পারবে না। একটা জায়গার দ্বিমত নিয়ে অনেক কথা হচ্ছে, নিশ্চয়ই আপনি হয়তো তিনটে কথা বলেছেন। আমরা বিচার বিভাগকে পুরোপুরি স্বাধীন রাখতে এবং বাকি দুই বিভাগকে ঠিক রাখতে চাই, যেটা ম্যাডাম বললেন। সেখানে যদি আমি নির্বাহী বিভাগের যিনি প্রধান, তার কর্তৃত্ব ক্ষমতা অগাধ রাখি আগের মতো, সেক্ষেত্রে ওই স্বাধীনতা কতটা? আমি আপনাকে একটা কথা বলি, প্রধানমন্ত্রী মানে নির্বাহী বিভাগের যে কর্তৃত্ব যেটা, এটা দেখা গেছে যে যেহেতু আমাদের এখনো যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট বা ডেমোক্রেসি 91-এ যেটা এসেছে সেটাই কিন্তু কন্টিনিউ করে গেছে। এখনো দেখেন আপনার যে অন্তর্বর্তী সরকার যেটা, সেটাও কিন্তু ওটাই ইনহেরিট করেছে, ইজ এক্সারসাইজিং হিজ পাওয়ার ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য অ্যামেন্ডমেন্ট, তাই না? এখানেও একটা দেখেন যে বিচার বিভাগের সুপ্রিমেসিটা কোথায়, যখন আপনি চাইবেন তখন কিন্তু সেটা দেখানো যায়। আবার সরকার যখন বিপদে পড়েন তখন কি করেন, যেমন ক্রিটিসিজম হতে পারে, যার কারণে আপনার রেফারেন্সটা এসেছিল আপিল বিভাগে, জি, আপনার সরকারের বৈধতা নিয়ে, এবং সেটাকে আপনার রেফারেন্স হিসেবে দিয়েছিলেন যে এই সরকারটা কোনভাবে সৃষ্টি হয়েছে, সো এটা কি সংবিধানের মধ্যে আছে কি নেই সেটা বড় বিষয় না, এটা একটা ন্যাশনাল কনসেনসাস মতো একটা হয়েছে, একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে বা একটা আন্দোলনের মধ্য দিয়ে, অতএব এই সরকার বৈধ, তাই না? তো তাহলে দেখেন এখানেও কিন্তু সুপ্রিমেসিটা কাদের? জুডিশিয়ারির। তো এ কারণে বলছি সব কিছুই সম্ভব, কিন্তু আপনি যদি দিতে পারেন। আপনি সেপারেশন অফ জুডিশিয়ারি, এটা তো মনে করেন যে আমাদের 72-এর সংবিধানেও কিন্তু ছিল, আর্টিকেল 22-তে জুডিশিয়ারি সেপারেশন, আর্টিকেল 22 72-এর সংবিধানেই কিন্তু আছে, কিন্তু আমরা করতে পারিনি। সেখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছিল প্রধানমন্ত্রীর কাছে, তারপরে সেটা নিলেন রাষ্ট্রপতির কাছে। আমার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব কিন্তু আবার সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করেছেন, যেটা আপনার প্রধান বিচারপতি সহ ওনারা করবেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করবেন, অর্থাৎ সরকারের কোনো ইন্টারফারেন্স সেখানে নেই। কিন্তু আওয়ামী লীগ এসে সেগুলো আবার মনে করেন অ্যামেন্ডমেন্ট করেছে, মানে 2/3 মেজরিটি নিয়ে, এটা তো ব্রুট মেজরিটি না, এটা হচ্ছে যে ব্রুটাল মেজরিটি। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে আপনার এই দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগানোর ব্যবস্থা করেছিলেন, অনেক বিচারকরাই করেছেন, কিন্তু তারাই কিন্তু জুডিশিয়াল অ্যাট্রোসিটির মাধ্যমে বাংলাদেশের ডেমোক্রেটিক যে প্রসেসটা শুরু হয়েছিল, আমরা যে একটা লাইনে উঠেছিলাম, ওনারা লাইনটাকে বিচ্যুত করে দিয়েছেন। বাংলাদেশের মানুষকে রেল লাইনের দুটো আপনার যেই কি বলে লাইন থাকে, বহে সমান্তরালটো, এটাকে দুদিকে উত্তর মেরু আর দক্ষিণ মেরুতে পাঠিয়ে দিয়েছেন। আমরা কেমন হয়েছি, রাসনা ইমাম বলেছেন, বদ অভ্যাস, আমরা মানুষ বদ অভ্যাসের দাস না, মানুষ অভ্যাসের দাস, বলে না? আমি বলি বদ অভ্যাসের দাস হয়ে গেছি আমরা। অভ্যাসের দাসও হওয়া কখনো কখনো ভালো, যে সকালবেলা টুথব্রাশ করতে হবে, রাতের বেলা খাবার শেষ করে ব্রাশ করে ঘুমাতে হবে, এই অভ্যাসের দাস যদি হই তাহলে কোনো আপত্তি নেই। কিন্তু এই যে আমরা বদ অভ্যাসগুলোই শুধু ইনহেরিট করি, এটা আমাদের মজ্জাগত হয়ে গেছে, এটা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। অনেক ধন্যবাদ ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, অনেক ধন্যবাদ ব্যারিস্টার রাসনা ইমাম। আপনারা যারা অনুষ্ঠান শুরু থেকে দেখছিলেন বা পরে যুক্ত হয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায় এবং এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামী রবিবার রাত 9টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।